এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আসন্ন এসএলএসটি পরীক্ষার জন্য তোমরা যারা বাংলা বিষয়ে প্রিপারেশন নিচ্ছ তাদের কথা মাথায় রেখে সিলেবাসের অন্তর্গত বাংলা সাহিত্যের ইতিহাস থেকে যে সকল মঙ্গল কাব্যগুলি রয়েছে সেগুলি সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব এবং তার পাশাপাশি যে ধরনের প্রশ্ন এই অংশ থেকে এসে থাকে সেগুলোও শেষে আলোচনা করব। আশা করি তোমাদের তা উপকারে আসবে। চলো তাহলে শুরু করি। বাংলা সাহিত্যের ইতিহাস, বিভিন্ন মঙ্গলকাব্য। প্রথমে বিভিন্ন মঙ্গলকাব্য সম্পর্কে আমরা একটু জেনে নেব, তারপর আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। বাংলা সাহিত্যের আদি মধ্যযুগে শাক্ত দেবদেবীর মাহাত্ম্য প্রচার করে এক শ্রেণীর অক্ষয় কাব্য লিখিত হয়েছিল, যেগুলি মঙ্গল গান নামে পরিচিত ছিল শুরুর দিকে আর কি। প্রাচীন বাংলা সাহিত্যে বিভিন্ন ধর্ম ও উপধর্মকে কেন্দ্র করে রচিত হয়েছে এই গানগুলি। শৈব, শাক্ত, বৌদ্ধ, বৈষ্ণব প্রভাবে প্রভাবিত হয়ে কবিরা দেবতার যে প্রশস্তি গান রচনা করেছেন সেগুলি কালক্রমে মঙ্গল কাব্য নামে পরিচিত হয়। মঙ্গল শব্দটি মাহাত্ম্যপ্রচারমূলক যে কোনো রচনা বোঝাতে ব্যবহৃত হতো, তা সে চরিত সাহিত্যের ক্ষেত্রে, পৌরাণিক দেবদেবীর মাহাত্ম্য প্রচারমূলক সংস্কৃত পুরাণের অনুবাদের ক্ষেত্রেও, এমনকি তীর্থ মাহাত্ম্য সূচক রচনার ক্ষেত্রেও ব্যবহৃত হতে দেখা যায়। খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দী থেকে মঙ্গল গান রচিত হয়ে আসলেও তা ব্যাপক প্রচারের কারণে সেই সময়ের ভাষা ছাঁদ পরবর্তীকালে লিপিকরদের হাতে অনেকটাই আর মোলানক থাকেনি। এই গানগুলি দেবদেবীর পূজা বা উৎসব উপলক্ষে পরপর কয়েকদিন ধরে একটানা সুর বা তাল সহযোগে গাওয়া হতো। মানুষ বিশ্বাস করত এই গান শুনলে মঙ্গল হয়। এক মঙ্গলবার থেকে শুরু করে পরের মঙ্গলবার পর্যন্ত এই গানগুলি গীত হওয়ার রেওয়াজ ছিল, মানে গান করার রেওয়াজ ছিল। বাংলার সামাজিক, পারিবারিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাস গানগুলিতে সুন্দরভাবে বর্ণিত হয়েছে। কখনো লৌকিক, কখনো বা পৌরাণিক দেবতার মাহাত্ম্য কীর্তনের কাহিনীতে মানুষও উপেক্ষিত থাকেনি। পঞ্চদশ শতাব্দী থেকেই মঙ্গল হবে এখানে মঙ্গল কাব্যগুলি রচনা রীতি ও বিষয়বস্তুর পরিকল্পনার দিক থেকে নতুনত্ব হারিয়েও বৈশিষ্ট্যহীন হয়ে পড়ে। যেমন প্রতিটি মঙ্গল কাব্যের সূচনায় নায়ক সর্পভ্রষ্ট দেব শিশু কোনো বিশেষ দেবতার পূজা প্রচারের উদ্দেশ্যে মানব জন্ম লাভ করে থাকে। মঙ্গল কাব্যের সূচনায় গণেশ প্রমুখ পঞ্চদেবতার বন্দনা, এরপর গ্রন্থ উৎপত্তির কারণ বর্ণনা করা হয়, তারপর সৃষ্টির রহস্য কথন বাঁধাধরার রীতিতে পরিণত হয়। এরপর যাব মঙ্গল কাব্যের প্রকারভেদ, মানে কত ধরনের মঙ্গল কাব্য আমরা পেয়ে থাকি। প্রথমেই দেখো 1 নম্বরে রয়েছে মনসা মঙ্গল কাব্য। মঙ্গল গানগুলির মধ্যে সর্পদেবী মনসার মহিমা ও পূজা প্রচারের উদ্দেশ্যে রচিত মনসামঙ্গল কাব্যধারায় প্রাচীনতম বলে মনে করা হয়। চৈতন্য পূর্বযুগের মনসামঙ্গলের কবি হিসাবে এই কাব্যধারার প্রাচীনতম কবি হলেন কানাহরি দত্ত। তাহলে মনসামঙ্গলের প্রাচীনতম কবির নাম কি? নাম হলো কানাহরি দত্ত। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন এক্সামেও এসে থাকে, এমনকি বাংলা বিষয়ে যারা এসএলএসটি বিষয়ে যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে বিজয়গুপ্ত, বিপ্রদাস পিপলাই এবং নারায়ণদেবের নামও উল্লেখ রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাসে। বাংলা সাহিত্যের মনসামঙ্গল কাব্যের প্রচলন যেমন প্রাচীন তেমনি ব্যাপক। শতাধিক কবি চাঁদ সদাগর, বেহুলা, লক্ষিন্দর ও মনসার কাহিনী নিয়ে মনসামঙ্গল কাব্য রচনা করেছেন। বাঙালির অনমনীয় পুরস্কার যে দৈব শক্তিকে প্রতিহত করতে পারে তার আশ্চর্য কাহিনী হলো মনসামঙ্গল কাব্যের স্থান পেয়েছে। মনসামঙ্গলের কবিদের রচনায় সূক্ষ্ম বাস্তব দৃষ্টিভঙ্গি, লৌকিক সাহিত্যের বর্ণনায় বিশিষ্টতা, হাস্যরস, ভৌগোলিক বিজ্ঞান ও শাস্ত্রজ্ঞান মূর্ত হয়ে উঠেছে। এরপরে যাব আমরা 2 নম্বর, অর্থাৎ চণ্ডীমঙ্গল কাব্য। মনসামঙ্গলের পরেই চণ্ডীমঙ্গলের কথা উল্লেখযোগ্য, বা মনসামঙ্গলের পরে আমরা চণ্ডীমঙ্গল কাব্যের কথা শুনে থাকি। দেবীচণ্ডের মাহাত্ম্য প্রচারমূলক এই কাব্যধারার আদিকবি হলেন মানিক দত্ত। তাহলে চণ্ডীমঙ্গল কাব্যের আদিকবিকে মানিক দত্ত, এটা তোমরা আন্ডারলাইন করে নেবে বা লিখে নেবে। তিনি খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দীতে বর্তমান ছিলেন। কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তী বা মুকুন্দরাম চক্রবর্তী, একে হবে, যে কোনো তোমরা বলতে পারো, লিখেছেন মানিক দত্তেরই আমি করিল এ বিনয়, যাহা হইতে হইল গীত পথ পরিচয়। মানিক দত্ত মালদহ অঞ্চলের কবি, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ। তারই রচনাধারা অনুসরণ করে এই কাব্যধারার শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তীর আত্মপ্রকাশ। দিহিদার মাহমুদ শরীফের অত্যাচারে তিনি বাস্তবিটা পরিত্যাগ করে মেদিনীপুর জেলার
আররা গ্রামে আসেন এবং সেখানকার ভূস্বামীর আশ্রয়ে থেকে স্বপ্নদৃষ্ট কবি তার কাব্য রচনা করেন। আনুমানিক 16শ শতাব্দীর শেষ ভাগে মানসিংহ যখন বাংলার সুবেদার হন তখন তিনি তার কাব্য রচনা করেন। তার কাব্যকে তিনি অভয়মঙ্গল, চণ্ডীমঙ্গল বা চণ্ডিকা মঙ্গল ও অম্বিকা মঙ্গল নামেও পরিচিত করেছেন। 3 নম্বর, এরপর আমরা যাচ্ছি ধর্মমঙ্গল কাব্যে। মঙ্গল কাব্যের আরও একটি প্রধান শাখা হলো ধর্মমঙ্গল কাব্য। ধর্ম ঠাকুরের মাহাত্ম্য কীর্তন করে এই কাব্যধারা গড়ে উঠেছে। আনুমানিক খ্রিস্টীয় 15 শতাব্দীতে এই ধারার আদি কবি হলেন ময়ূর ভট্ট, বা তিনি ময়ূর ভট্ট বর্তমান ছিলেন। তাহলে ধর্মমঙ্গলের আদি কবির নাম কি? ময়ূর ভট্ট। তার কাব্যের নাম কি ছিল? হাকান্দ পুরাণ। তার কাব্যটি পাওয়া না গেলেও ধর্মমঙ্গলের কবি আরও একজন কবির নাম আমরা জানতে পারি ধর্মমঙ্গলের, তিনি হলেন ঘনরাম চক্রবর্তী। তিনি কি করেছিলেন? ঘনরাম চক্রবর্তী এই নামেই তার কাব্যের উল্লেখ করেছেন। এই কাব্যের বিশেষত্ব হলো এই যে এটি শুধু রাঢ় অঞ্চলে রচিত হয়েছিল। তখন রাঢ় হবে এখানে, রাঢ় বলতে বোঝাতো পূর্বে ভাগীরথী, উত্তরের ময়ূরাক্ষী, দক্ষিণে দামোদর এবং পশ্চিমে ছোটনাগপুর পার্বত্য ভূমি বেষ্টিত ভূভাগকে। অর্থাৎ বর্তমানে রাঢ় অঞ্চল বলতে যেসব জায়গাগুলোকে বোঝানো হয় সেগুলো একটু বলছি এখন। বর্তমানে যেসব জায়গা বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর এবং মুর্শিদাবাদ অঞ্চলকে বোঝায়। এই অঞ্চলের ধর্মমত, আচার পদ্ধতি প্রাচীন হবে এখানে। প্রাচীন ও সামাজিক ইতিহাস ধর্মমঙ্গল কাব্যে ফুটে উঠেছে। ধর্মকে বুদ্ধ, কচ্ছপ, যম, সূর্য, বিষ্ণু ও বরুণ এই ইত্যাদি নানা রূপে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে ধর্মমঙ্গলের কবি যারা কাব্য রচনা করেছেন তারা কি করেছেন? ধর্মমঙ্গলের দেবতাদের মূর্তিস্বরূপ বা মূর্তরূপ যাকে তারা জনসাধারণরা পুজো করবে, তারা কি কবিরা কি বলেছিলেন? বুদ্ধ, কচ্ছপ, যম, সূর্য, বিষ্ণু এবং বরুণ, এগুলো হচ্ছে ধর্মমঙ্গলের দেবী বা দেবী রূপে কল্পনা করেছেন। শুধু ডোম জাতির লোক এদেরই এই দেবতার পূজায় পৌরোহিত্য হবে করার অধিকার রয়েছে। ধর্ম মূলত আদিবাসীদের সূর্য দেবতা। ডোম জাতি প্রাচীন আদিবাসী জাতি সম্মত। পশ্চিমবঙ্গের ক্রমশ ধারা হিন্দু ভাবাপন্ন হয়ে ওঠে, ধর্ম ঠাকুরের পূজা অধিকার রক্ষা করে আসছে। মঙ্গলকাব্য রচনার যুগে সর্বস্তরের সমাজের দ্বারা ধর্ম ঠাকুরের প্রভাবকে স্বীকার করার ফলে উচ্চবর্ণের কবিরাও তার মাহাত্ম্যসূচক কাব্য রচনা করেছেন। এরপরে যাব আমরা, অর্থাৎ 4 নম্বরে, অন্নদা মঙ্গল কাব্য। অষ্টাদশ শতাব্দীতে মঙ্গল কাব্যগুলির উপর থেকে দেবদেবীর প্রতি ভক্তি দূর হয়ে ঐতিহাসিক বিষয়বস্তু গুরুত্ব পেতে শুরু করে। কারণ একটা সময় কি হয়, ধর্মমঙ্গল, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, এক্ষেত্রে কি হয়, মানুষ দেবদেবীর উপর এতটা আত্মবিশ্বাস তারা করে ফেলে যে মানুষ তাদের কাছে নগণ্য। শুধু তারা দেবদেবীর পুজো করেই তারা করতে চায়, এটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিন্তু যখন ধর্মমঙ্গল কাব্যের পর্ব শেষ হয়ে যায়, অন্নদামঙ্গলের কাব্যে শুরু হয় অষ্টাদশ শতাব্দী, তখন আবার মানুষ কি করে, এই দেবদেবীর উপর আস্থা অনেকটা আস্তে আস্তে ক্ষীণ হতে থাকে। এরপর তারা ঐতিহাসিক বিষয়বস্তুর উপর বেশি জোর দিতে শুরু করে। অষ্টাদশ শতাব্দীতে মঙ্গল কাব্যগুলির উপর থেকে দেবদেবীর প্রতি ভক্তি দূর হয়ে ঐতিহাসিক বিষয়বস্তু গুরুত্ব পেতে শুরু করে। এখানে তাই বলা রয়েছে অন্নদামঙ্গল কাব্যে। এই সময়ে রায়গুণাকর ভারতচন্দ্র রায় তার পৃষ্ঠপোষক কৃষ্ণচন্দ্রের বংশগৌরব প্রচার করার উদ্দেশ্যে অন্নদামঙ্গল কাব্য রচনা করেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে দেখো রয়েছে যে ভারতচন্দ্র রায়ের পৃষ্ঠপোষক কে ছিলেন, আসতেই পারে কোশ্চেন, তো হবে কৃষ্ণচন্দ্র। এবং অন্নদামঙ্গল কাব্যের বিষয়বস্তু ভারতচন্দ্র রায় কোথায় থেকে নিয়েছিলেন এবং বিষয়টাই বাকি, সেটা কিন্তু হবে যে তার ভারতচন্দ্র রায়ের পৃষ্ঠপোষক কৃষ্ণচন্দ্রের বংশগৌরব প্রচার করার উদ্দেশ্যে এই অন্নদামঙ্গল কাব্য রচনা করেছেন। তাহলে তার বিষয়বস্তু এটাই হবে। এই সময়ে বর্গীদের আক্রমণের বৃত্তান্ত অবলম্বন করে কবি গঙ্গারাম তার মহারাষ্ট্র পুরাণ গ্রন্থটিও রচনা করেছিলেন। অন্নদামঙ্গল কাব্যের সময় কি মহারাষ্ট্র পুরাণ বলে একটি গ্রন্থ রয়েছে, সেটি রচনা হয়েছিল। এবং এখানে এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মহারাষ্ট্র পুরাণ গ্রন্থটি কার? এটা হচ্ছে গঙ্গারামের লেখা। বিভিন্ন টেট এক্সামে এই কোশ্চেনগুলো এসে থাকে। এমনকি বাংলা বিষয়ে যারা বসবে 9, 10 বা একাদশ দ্বাদশ শ্রেণীতে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এরপরে আমরা যাব বিভিন্ন মঙ্গল কাব্যগুলি থেকে যে ধরনের প্রশ্ন এসে থাকে এক্সামে সেটা নিয়ে আলোচনা করার। আজকের 1 নম্বর প্রশ্ন যে মনসা মঙ্গলের আদি কবির নাম কি? উত্তর হবে কানাহরি দত্ত। 2 নম্বর পঞ্চদশ শতকের একজন মনসা মঙ্গলের কবির নাম করো। এরকম আসতেই পারে কোশ্চেন। উত্তর হবে বিজয়গুপ্ত। 3 নম্বর প্রশ্ন বিজয়গুপ্তের কাব্যের নাম কি? উত্তর হবে পদ্মাপুরাণ। 4 নম্বর বিজয়গুপ্তের পদ্মাপুরাণ কাব্যটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? উত্তর 1494 খ্রিস্টাব্দে। 5 নম্বর বিজয়গুপ্তের জন্মস্থান কোথায়? উত্তর বর্তমান বাংলাদেশের বরিশাল জেলার অন্তর্গত গোয়েলা ফুল্লুষ্টি গ্রামে। 6 নম্বর বিজয়গুপ্তের কাব্য রচনার সময়কালে বাংলার শাসক কে ছিলেন? উত্তর হুসেন শাহ। 7 নম্বর সপ্তদশ শতকের মনসা মঙ্গলের একজন কবির নাম করো। উত্তর কেতকাদাস ক্ষেমানন্দ। 8 নম্বর কেতকাদাস ক্ষেমানন্দের কাব্যের নাম কি? উত্তর মনসা মঙ্গল বা ক্ষেমানন্দী। 9 নম্বর কেতকাদাস ক্ষেমানন্দের কাব্য রচনার সময়কাল কত ছিল? উত্তর 1560 শক বা 1638 খ্রিস্টাব্দ। 10 নম্বর কেতকাদাস কথার অর্থ কি? উত্তর মনসার অপর নাম কেতকা, কবি সেই কেতকার দাস, এই অর্থে কেতকাদাস। 11 নম্বর কেতকাদাস ক্ষেমানন্দের জন্মস্থান কোথায় ছিল? উত্তর হুগলি মতান্তরে বর্ধমানের কাথরা গ্রামে। 12 নম্বর 16 শতকের একজন চণ্ডীমঙ্গল কাব্যের কবির নাম করো। উত্তর মুকুন্দ চক্রবর্তী। 13 নম্বর মুকুন্দ চক্রবর্তীর জন্মস্থান কোথায়? উত্তর বর্ধমানের দামিন্না গ্রামে। 14 মুকুন্দ চক্রবর্তীর কাব্যের নাম কি? উত্তর শ্রী শ্রী চণ্ডীমঙ্গল, কাব্যটি অভয়মঙ্গল নামেও পরিচিত। 15 নম্বর শ্রী শ্রী চণ্ডীমঙ্গল কাব্যটি কয়টি খণ্ডে বিভক্ত ও কি কি? উত্তর 2টি খণ্ডে বিভক্ত। 1 কালকেতু বা আকেটিক খণ্ড, 2 ধনপতি বা বণিক খণ্ড। 16 নম্বর মুকুন্দরাম চক্রবর্তীর শ্রী শ্রী চণ্ডীমঙ্গল কাব্যটির রচনাকাল কত? উত্তর 1577 খ্রিস্টাব্দ। 17 নম্বর চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবির নাম কি? উত্তর মুকুন্দরাম চক্রবর্তী। 18 নম্বর মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি কি ছিল? উত্তর কবি কঙ্কন। 19 নম্বর মুকুন্দরাম চক্রবর্তীকে কবি কঙ্কন এই উপাধিটি কে দিয়েছিলেন? উত্তর রঘুনাথ রায়। 20 নম্বর মুকুন্দরাম চক্রবর্তী কত বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন? উত্তর 25 বছর বয়সে। 21 নম্বর মুকুন্দরাম চক্রবর্তীকে কাব্য রচনা করার জন্য অনুপ্রেরণা কে দিয়েছিলেন? উত্তর তার অনুচর দামোদর নন্দী। 22 নম্বর অষ্টাদশ শতকের একজন ধর্মমঙ্গল কাব্যের কবির নাম করা। উত্তর ঘনরাম চক্রবর্তী। 23 নম্বর ঘনরাম চক্রবর্তীর জন্মস্থান কোথায় ছিল? উত্তর বর্ধমানের কুকুরা কৃষ্ণপুর গ্রামে। 24 নম্বর ঘনরাম চক্রবর্তীর কাব্যের নাম কি? উত্তর ধর্মমঙ্গল। 25 নম্বর ধর্মমঙ্গল কাব্যের রচনাকাল কত ছিল? উত্তর 1711 খ্রিস্টাব্দ। 26 নম্বর ধর্মমঙ্গল কাব্যের আদি কবির নাম বলো। উত্তর ময়ূর ভট্ট। 27 নম্বর ময়ূর ভট্টের কাব্যের নাম কি? উত্তর শ্রীধর্ম পুরাণ। 28 নম্বর ধর্মমঙ্গল কাব্যের প্রাচীন নাম কি? উত্তর হাকন্দ পুরাণ। 29 নম্বর ধর্মমঙ্গল কাব্যের কাব্য রচনার ব্যাপ্তি হবে এখানে ব্যাপ্তিকাল কত ছিল, মানে ধর্মমঙ্গল কাব্যের কাব্যটি কবি কত শতাব্দী থেকে কত শতাব্দী পর্যন্ত আর কি করেছিলেন? উত্তর পঞ্চদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত। 30 নম্বর অন্নদামঙ্গল কাব্যের কবির নাম কি? উত্তর ভারতচন্দ্র রায়। 31 নম্বর ভারতচন্দ্র রায় কত শতকের কবি ছিলেন? উত্তর অষ্টাদশ শতকের। 32 নম্বর ভারতচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু সাল উল্লেখ করো। উত্তর জন্ম 1712 ও মৃত্যু 1760। আরেকটা কথা এখানে বলে রাখি, যেসব কোশ্চেনগুলো এখানে নেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো কোশ্চেন এখান থেকে তোমাদের এক্সামে আসতে পারে। 33 নম্বর ভারতচন্দ্র সম্পর্কে প্রথম তথ্য সংগ্রহ কে করেছেন বা করেন? উত্তর ঈশ্বর গুপ্ত। 34 নম্বর ভারতচন্দ্র রায়ের উপাধি কি ছিল? উত্তর রায়গুণাকর। 35 নম্বর ভারতচন্দ্র রায়ের কৌলিক পদবী কি? উত্তর মুখোপাধ্যায়। 36 নম্বর ভারতচন্দ্র রায়ের জন্মস্থান কোথায় ছিল? উত্তর বর্তমানে হাওড়া জেলার পেরো বসন্তপুর গ্রামে। 37 নম্বর ভারতচন্দ্র রায় কার কাছে থেকে ভাষা শিক্ষা পেয়েছিলেন? উত্তর রামচন্দ্র মুন্সী। 38 নম্বর অন্নদামঙ্গল কাব্যের প্রথম সমালোচক কে ছিলেন? উত্তর রাধামোহন সেন। 39 নম্বর অন্নদামঙ্গল কাব্যের কয়টি খণ্ড রয়েছে ও সেগুলোর নাম কি কি? উত্তর 3টি খণ্ড রয়েছে। 1 অন্নদামঙ্গল, 2 কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দর, 3 অন্নপূর্ণা মঙ্গল বা মানসিংহ। 40 নম্বর ভারতচন্দ্র রায় সম্পর্কে রবীন্দ্রনাথ কি বলেছিলেন? উত্তর অন্নদামঙ্গল গান রাজকণ্ঠের মণিমালার মতো।
আজকের ক্লাসটি এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। আর তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও বা কোন ধরনের ক্লাস তোমরা করতে চাও সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।